নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত। হ্যাঁ, নতুন বছর কিন্তু অবশ্যই কালকেই আসতে চলেছে, পুরনো বছর শেষ হতে চলেছে, কিন্তু বছর শেষের সাথে কিন্তু আমাদের শারীরিক অসুস্থতাগুলো কিন্তু শেষ হয় না। এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে একদম চিরাচরিতভাবে জড়িত, কিন্তু এইগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। কিন্তু চলবো তো নিশ্চয়ই, কিন্তু তার সাথে ভালো থাকতে হবে। এই রোগগুলোকে নিয়ে আমাদের জীবনে চলতে হবে। রোগগুলোকে কিন্তু আমরা বাদ দিয়ে কখনো চলতে পারবো না। হ্যাঁ, রোগটাকে আমি সারাতে পারি, ভালো হতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। তো নতুন জীবন যখন আমাদের নতুন বছর যখন আসছে, নতুন বছরের সাথে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আমাদের জীবনের। তাহলে এই নতুন বছরটাতে একটু ভালোভাবে বাঁচবো, একটু সুস্থভাবে বাঁচবো, প্রথমেই কিন্তু এই পণটা আমরা নিয়ে নেব। আর সেটা করতে গেলে কি হবে, আমাদের হেলথটাকে একদম সুস্থ রাখতে হবে, একটুখানি চেক আপে থাকতে হবে। যারা আছে আমরা কিন্তু হেলথ চেক আপ করি না, একদমই অনেকেই আছে আমরা হেলথ চেক আপ করি না মোটেও। সারা বছরটা আমাদের যেরকম সেরকমভাবে চলছে, গায়ে ব্যথা বেদনা হচ্ছে বা কোনো অসুস্থতা হচ্ছে, আমরা কিছু একটা মেডিসিন খেয়ে নিচ্ছি, ব্যাস, কোনো পেন কিলার খেয়ে নিচ্ছি বা কোনো মেডিসিন খেয়ে নিচ্ছি, আমি দুদিনের জন্য ভালো হয়ে যাচ্ছি, ওটাই আমার কাছে সব। কিন্তু আমরা কিন্তু একবারও ট্রিটমেন্ট করাচ্ছি না, একবারও চেক আপ করে দেখছি না যে আমার সমস্যাটা কোথায়, সমস্যাটা কি হয়েছে, কেন বারবার আমি একই অসুস্থতার মধ্যে পড়ছি। এগুলো কিন্তু আমাদের জানাটা ইম্পর্টেন্ট। আর তার জন্যই কিন্তু আছে আপনাদের সাথে বন্ধুর মতন সবসময় রয়েছে, সেটা আপনাদেরই পছন্দেরই অনুষ্ঠান। আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান সবসময় আপনাদের পাশে রয়েছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনগুলোতেও থাকবে। এই অনুষ্ঠানে যে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সাথে উপস্থিত থাকেন, আজকেও কিন্তু তার মধ্যেও একজন বিশিষ্ট ডক্টর উপস্থিত আছেন এই মুহূর্তে স্টুডিওতে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে CMA ডক্টর S ঘোষাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে কিন্তু সেই পুরনো রোগটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, কারণ এইটা নিয়ে কিন্তু সবাই আমরা জর্জরিত। আমরা একটু ভালো থাকতে চাই, ভালো থাকতে গেলে কিন্তু আমাদেরকে একটুখানি ট্রিটমেন্টে থাকতে হবে। সেটা আমি প্রথমেই বললাম, সেই ডায়াবেটিক। এই ডায়াবেটিক রোগটাতে কিন্তু আমরা সবাই মোটামুটি ভুগি। এখন কিন্তু ওই নয় যে আফটার 40-এর পরে বা আফটার 50-র পরে আমার এই সমস্যাটা দেখা দিতে পারে, এটা কিন্তু এখন অনেক অল্প বয়স থেকেই দেখা দেয়। তা আমার ডাক্তারবাবুকে প্রথম প্রশ্ন এটাই যে, আচ্ছা ডাক্তারবাবু এটাই বলুন যে এই ডায়াবেটিকটা অল্প বয়সে কেন এখন আসছে? একদমই ঠিক কথা। আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। তার মেন কারণটা হচ্ছে এইটা একটা অন্যতম, কি আগেকার দিনে যেটা আপনি বললেন কি একটা বয়সের পরে মানে আফটার 40 বা আফটার 50 একটা বয়স হলে তারপরে আমরা ডায়াবেটিস মেলাইটাসটা পেতাম, সেটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে আসতো। কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে কি আমরা 20 বছরে ডায়াবেটিস মেলাইটাস পাচ্ছি, 30-এ পাচ্ছি, এবং কি আমরা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস যেটা আমাদের বলা হয়, যেটা বাচ্চাদের হয়, তার প্রবণতাও কিন্তু অনেক বেড়ে গেছে। আগেকার দিনেও জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস ছিল, কিন্তু এখন সেই জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাসের পরিমাণ কিন্তু তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস মানে কি, যারা জন্মানোর পর থেকে সুগার রোগে আক্রান্ত। আর এই যে ডায়াবেটিস মেলাইটাস থেকে আয়ুর্বেদে আমরা কি বলছি, আয়ুর্বেদে এটা সম্বন্ধে কি বলা রয়েছে? আয়ুর্বেদ প্রথম বলছে এটাকে আমরা প্রমেহ রোগের মধ্যে মধুমেহ রোগ বলে চিনি। প্রমেহ রোগটা হচ্ছে আমাদের যেমন মডার্ন সায়েন্সে বলা হয় কি মেনলি আমাদের যে এই সুগার রোগটা, আমরা যেটা প্রচলিত বাংলা ভাষায় বলি কি আমার সুগার হয়েছে, সুগার রোগটার জন্য 3টে টার্ম মডার্ন সায়েন্সে আমরা মেনলি পাবো। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে DM বলা হয় টাইপ 2, আর একটা রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাস, আর একটা আছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে যেখানে আমার মেডিসিন কাজ করছে না, যেখানে আমায় বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হচ্ছে আমার শরীরে, সেটা সাবকিউটেনিয়াস ইনজেক্টেবল হয়, মানে SC হয়, মানে আমাদের চামড়ার নিচে ছোট্ট ছুঁচ থাকে, সেটা আমায় দিতে হয়, হয়তো পেটে, তলপেটে দেওয়া হয়, কারোর ক্ষেত্রে থাইতে দেওয়া হয়, সেটাকে বলা হয় IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। সেই রকমই আয়ুর্বেদে প্রমেহ রোগ রয়েছে 20 প্রকারের। বাতজ প্রমেহ 4টে, পিত্তজ প্রমেহ 6টা এবং কফজ প্রমেহ হচ্ছে 10টা। সেই বাতজ প্রমেহ যে 4টে, তার মধ্যে একটা হচ্ছে মধুমেহ, যেটাকে আমরা এই ডায়াবেটিস মেলাইটাসের সাথে তুলনা করি। আর আমরা বারবার এই ডায়াবেটিস মেলাইটাস নিয়েই কেন আলোচনা করি, কারণ এই রোগটাই কিন্তু আমরা বেশি পাই ইনসিপিটাসের থেকে, মানে ডায়াবেটিস ইনসিপিটাস পাওয়া যায় কিন্তু খুব কম তুলনামূলক, যেটা এখন ঘরে ঘরে অ্যাকর্ডিং টু হু, মানে একটা সময় আসবে প্রত্যেকটা ঘরে 1জন বা 2জন সাফার করবে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস।
সেই জন্যে আমরা এই রোগটাকে নিয়ে বারবার আলোচনা করি। আর এই রোগটাকে নিয়ে আলোচনা করার আর একটা কারণ রয়েছে, এই রোগটা কিন্তু সুগার শুধুমাত্র নয়, এই রোগটা আরও 4টে রোগকে টেনে নিয়ে আসে আমাদের শরীরে। চোখের সমস্যা আনতে পারে, নার্ভের আনতে পারে, কিডনির আনতে পারে এবং হার্টের আনতে পারে। আমরা ফোনটা নিয়ে আগে একদম একদম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি এয়ারপোর্ট থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, কি সমস্যা আছে বলুন। আমার ডান দিকটা না, মাথা, চোখ আর গলা অবধি শুধুমাত্র ডান দিকটা মানে প্রচন্ড এক ধরনের ঝিনঝিন করছে আর টান ধরছে। বয়স কত এখন? 26 বছর। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছো? এটা 2-4 দিন ধরে লক্ষ্য করছি। এমনি থাইরয়েডের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়? না, আমার গলার জন্য অ্যালোপ্যাথি খেতে হয়। সেটা কি অনেকবার খেতে হয় বছরে নাকি মাঝে মাঝে? না, ডেইলি ওই 2 ফোঁটা করে খেতে হয়, গলায় টনসিল আছে বলে। টনসিলের প্রবলেম। আর তোমার এখন সমস্যাটা কি হচ্ছে? ডান দিকটায় ঝিমঝিম করছে, মানে ডান দিকের মাথা, কপাল আর চোখ মানে আচ্ছা। এক ধরনের আলাদা রকম টান ধরছে। আচ্ছা, চশমা রয়েছে? চশমা ব্যবহার করো? এমনি রেটিনা গ্লাস ব্যবহার করি। আচ্ছা, চোখটা দেখিয়েছো? চোখে কোনো পাওয়ার রয়েছে সামনে? আমার আগে ছিল পাওয়ার -0.26, আর তারপরে ওটা পড়ে পড়ে কেটে গিয়েছিল, তাই আর চশমা নিতে হয়নি। আচ্ছা, সেটা আর পরে দেখিয়েছিলে চোখ? পরে দেখিয়েছিলাম, তখন আর কিছু মনে হয়নি, মানে কেটে গিয়েছিল পাওয়ারটা। আচ্ছা, আর তোমার এই মাথা ঘোরা বা বমি ভাব আছে? এই মাথার সমস্যার সাথে মাথা যে যন্ত্রণা করছে বা ধরে রয়েছে চোখে? বমি হয় না, কিন্তু মানে হাঁটা চলা বেশি হয়ে গেলে না হাঁপিয়ে যায়, বুকে যন্ত্রণা হয়। আচ্ছা, এই রোগটাকে বেশি দিন ফেলে রেখো না, ঠিক আছে? একটু টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে মেন সমস্যাটা মেনলি আছে সেটা হচ্ছে 3-4টে সমস্যা হতে পারে। একটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা হতে পারে, ডান পোরশনটা পুরোটা ধরে যাচ্ছে যেটা মাইগ্রেনটাকে আমাদের আয়ুর্বেদে বলা হয় অর্ধাবভেদক। অর্ধাবভেদক মানে কি? যে কোনো একটা পোরশন, হয় ডান সাইড হয় বাম সাইড, যে কোনো একটা পোরশনে আমাদের ব্যথা হবে। দ্বিতীয় কি হতে পারে? একটা সাইনাসের প্রবলেম থাকতে পারে, মানে সাইনোসাইটিস যেটাকে বলছে। আইটিস মানে ইনফ্লামেশন, সাইনাস মানে হচ্ছে একটা গহ্বর। আমাদের এক্সরে পিএনএস করলে আমাদের এটা দেখা যায় কি আমাদের ম্যাক্সিলারি সাইনাস রয়েছে, অনেকগুলো সাইনাস রয়েছে, কোনো সাইনাসের প্রবলেম রয়েছে কিনা, সাইনোসাইটিস রয়েছে কিনা। তো এটা দ্বিতীয় সমস্যা হতে পারে। তৃতীয় কি? তুমি বললে টনসিলের জন্য একটা ওষুধ খেচ্ছো, টনসিলাইটিস যেটা রয়েছে বা টনসিলের অন্য কোনো সমস্যা আসছে কিনা সেখান থেকে আসতে পারে। আর কানের একটা টিউব রয়েছে, মানে কানের সাথে আমাদের মুখের জয়েন করা হয়, সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান টিউব, ইটি টিউব, যেটা মিডল ইয়ারে থাকে, কানের মাঝখানে থাকে, মানে মিডল ইয়ারের একটা পোর্শন। সো মিডল ইয়ারের যে ইউস্টেচিয়ান টিউব রয়েছে, ওতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসতে পারে। তো অনেকগুলো সমস্যা থেকে এটা আসতে পারে। তো সব থেকে ভালো হয়, তুমি এয়ারপোর্ট থেকে আমাদের ফোন করেছিলে, আমাদের মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, কর্পোরেট চেম্বার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে। দেখো নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে। এখন তোমার বয়স যথেষ্ট কম, 26 বছর। মাকে নিয়ে বা বাবাকে নিয়ে, বাড়ির কাউকে গার্জেনকে নিয়ে যে ওষুধটা খাচ্ছ তার যদি প্রেসক্রিপশান থাকে, সেই প্রেসক্রিপশান নিয়ে, যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নিয়ে আমাদের মধ্যমগ্রাম চেম্বারে একটু যোগাযোগ করো। কোন দিন এলে সুবিধে হয়, কারণ সবসময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। একটা ফোন করে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে নেবে হেল্পলাইন নাম্বারে, তারপরে আমাদের সাথে যোগাযোগ করো। অবশ্যই দেখবে আফটার ট্রিটমেন্ট 2 মাস বা 4 মাসের মধ্যে তোমার এই সমস্যাটা চলে গেছে। আর যে তুমি টনসিলের জন্য যে ওষুধটা দীর্ঘদিন ধরে খাচ্ছ, তারও ভালো ওষুধ কিন্তু আমাদের কাছে আছে, যেটা খেলে কিনা তোমাকে দীর্ঘদিন ধরে এই টনসিলের ওষুধটাও খেতে হবে না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একটা হেল্পলাইনে ফোন করে কন্ট্যাক্ট করে একটু আমাদের সাথে যোগাযোগ করে নাও। একদমই তাই। আমি কিন্তু তোমার জন্য এবং বাকি সবার জন্য কিন্তু আমাদের সব দর্শক বন্ধুদের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারটা আমি বলে দেবো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9830235527, আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনার যাবতীয় শারীরিক সমস্যা, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনি এই হেল্পলাইন নাম্বারে কল করে সবার আগে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে ফিক্সড করতে হবে। তারপর যেটা ওখানে সমস্ত কিছু ভালো করে ডিটেলসে জানবেন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানেই কিন্তু আপনি এসে যোগাযোগ করবেন ডাক্তারবাবুদের সাথে। এই মুহূর্তে পরবর্তী বন্ধু চলে এসেছে, দেখে নেব কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি কোলাঘাট থেকে বলছি, দেবশ্রী নায়ক। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। বলছি ডাক্তারবাবু, আমার 7 বছর ধরে গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, ঠিক আছে? এবার গ্যাস অ্যাসিডের সমস্যা হতে হতে এখন দেখা যাচ্ছে মানে যে কোনো একটু পরিষ্কার করে কথা বলুন, শোনা যাচ্ছে না, কথাটা কেটে কেটে যাচ্ছে। ফাঁকা জায়গায় গিয়ে কথা বলুন দিদি ভাই, শোনা যাচ্ছে না।
বলছি ডাক্তারবাবু, আমার 7 বছর ধরে গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছিল। তারপরে বলুন। হ্যাঁ, তারপরে এখন দেখা যাচ্ছে যে মানে ম্যানিয়া হয়ে গেছে আর কি। মানে আমি যে কোনো কথা সবসময় ভাবছি, মানে চিন্তা করছি, দুশ্চিন্তা করছি সারাক্ষণ। মানে এটা কি আয়ুর্বেদিকে আসলে, ট্রিটমেন্টে আসলে কি আমি পুরোপুরি মানে কিওর হয়ে যাব? এটা ট্রিটমেন্ট রয়েছে। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন 32 বছর বয়স। আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি 7 বছর প্রায়। ওষুধ খাচ্ছিলাম, যতদিন ঠিক ছিল, আবার যেই গেছে। মানে ওনার যতটা না হচ্ছে তত ওনার মনে হচ্ছে ব্যাপারটা। এখন কি সেই ওষুধগুলো খেতে হয় আপনাকে? না, ওষুধ তো বন্ধ করে দিয়েছি, কিন্তু হচ্ছে এখন আবার সেই রকমই, মানে সবসময় যেন সব কথা মনে হচ্ছে। ভাবতে আমি চাইছি না, কিন্তু মাথায় এসে যাচ্ছে। ওষুধটা কতদিন বন্ধ করেছেন? ওষুধটা প্রায় 1-1.5 বছর হলো বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, আপনার একটু সমস্যা রয়েছে, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, একবারে মানে কি কিওর হওয়া যায়? এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়? অবশ্যই তার রাস্তা আছে, তো আমি আপনাকে বলছি অবশ্যই ভালো হবেন। আপনি একটু শুনতে থাকুন, সবটা বলে দেবেন স্যার। তো এনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, ইনি বহুদিন ধরে সাইকিয়াট্রিক ওষুধ খাচ্ছিলেন, যেটা মানসিক রোগের চিকিৎসা বলা হয়। মানসিক রোগের চিকিৎসা অনেক ধরনের রয়েছে। আমরা মডার্ন সায়েন্স অনুসারে গেলে ওসিডি রয়েছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রয়েছে, তারপর আমার সিজোফ্রেনিয়া রয়েছে, প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ওনার কি মেডিসিনটা নেওয়াটা ঠিক হয়েছে? হ্যাঁ, মেডিসিন ওই সময় না নিলে ওনার এটা বেড়ে যেতে পারতো আরো, কিন্তু আয়ুর্বেদের ট্রিটমেন্ট করলে, আমি সেই জায়গাটাতে আসতে চাইছিলাম। তো ওনার অনেক ধরনের মানসিক সমস্যা থাকতে পারে, তো সেটা আমাকে আগে দেখতে হবে কি সমস্যা রয়েছে আর উনি কি ধরনের ওষুধ খেয়েছেন। কারণ মডার্ন সায়েন্সের মধ্যে অনেক ধরনের ওষুধ থাকে, যেটা অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ হয়, অ্যান্টি অ্যাংজাইটিক ড্রাগ হয়, অনেকগুলো সিডেটিভ ড্রাগ হয়। তো ওনার উপরে কোন ওষুধগুলো বেশি চলেছে? কারণ আমাদের যে মেন ওষুধগুলো মানসিক রোগের ক্ষেত্রে দেওয়া হয়, সাইকিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়, সেগুলো হচ্ছে সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ। সিএনএস মানে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা রয়েছে আমাদের ব্রেন থেকে, যেটা আসছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে দেয়, একদম থামিয়ে দেয়, একদম কমিয়ে দেয়। যার ফলে কি হয়, আমার যে শারীরিক কাজ, আমার যে শারীরিক ক্ষমতা, আমার যে কর্মক্ষমতা, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, শরীর দুর্বল হতে থাকে। আপনি এই ওষুধটা এখন বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি আপনাকে অন্য চিকিৎসার হাত ধরতেই হবে। এবং আপনি ভালো করেছেন আজকে প্রোগ্রাম দেখে আমাদের ফোন করেছেন, কারণ আয়ুর্বেদের ছাড়া এর বিকল্প চিকিৎসা অন্য কোনো প্যাথিতে নেই। থাকলেও যে প্যাথিতেই থাকুক, তার কিন্তু সাইড এফেক্ট অসম্ভব, মানে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, অবশ্যই মনে শক্তি রাখুন। বাড়ির কাউকে নিয়ে, আমাদের সামনেই মেছেদা চেম্বার রয়েছে, 17 না 18 তারিখে ম্যাডাম বলবেন একটু পরেই। তো আপনি একটু আমাদের মেছেদা চেম্বারে যোগাযোগ করুন। কোলাঘাট থেকে ফোন করেছিলেন, একটা স্টপেজ পরই মেছেদা। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনি দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই চিকিৎসাটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু দীর্ঘদিন করতে হবে না, হয়তো 6 মাস বা 8 মাস বা 1 বছর। তারপরে আমরা ওষুধ বন্ধ করে দিয়ে কিছু জিনিস বলে দেবো, সেগুলো মেনটেন করলেই সারা জীবন আপনি ভালো থাকবেন। আর এনবিপির সাথে যোগাযোগটা রেখে রাখবেন। একদম তাই, আমি চেম্বারগুলো বলবো অবশ্যই, কিন্তু তার আগে কোন বন্ধু আছে সেটা একটু দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, কেমন? নমস্কার। বেশ, কোথা থেকে বলছেন বলুন? আমি কাছড়াপাড়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। বলছি আমার না বেশ মানে অনেক দিন ধরে, মানে মাস 2 ধরে কানের ভেতরটা চুলকোয় আর বাইরের লতিগুলো খুব চুলকোয়, মানে এত চুলকায়, মানে মানে সারাদিনই মানে চুলকাতে হয়। তো কানে কোনো ড্রপ বা কোনো ওষুধ খাননি? হ্যাঁ, আমি কানের ডাক্তার দেখিয়েছিলাম, ড্রপ দিয়েছিলেন, তারপরে আরেকটা অন্য ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এটাকে এক ধরনের কানের সমস্যা বলে, যেটাকে ফারাঙ্কেল বলে। আমি বলছি সে সম্বন্ধে আসছি। আর অন্য কোনো সমস্যা আছে? না, উনি বলেছিলেন যে ফাঙ্গাল হয়েছিল, তা ওষুধ দিয়েছিল, কিন্তু কাজ হয়নি কিছু। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি কাছড়াপাড়া থেকে। কাছড়াপাড়া থেকে, ঠিক আছে মা, এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। কানটা না মানে মাঝে মাঝে ফট করে একটা আওয়াজ হয়। মাথা ঘোরে না তো? হ্যাঁ, মাথা ঘোরে না তো? না, মাথা ঘোরে না। আচ্ছা, ঠিক আছে। আর অন্য কোনো সমস্যা কানে আওয়াজ ছাড়া? না, এমনি আর কোনো, একটু চুলকায়, আর চুলকাতে চুলকাতে একটু ব্যথা ব্যথা হয়ে গেছে। আচ্ছা, রস টস কিছু বেরোনো, লাল লাল ফুসকুড়ি কিছু হয়েছে? না না না, ওইসব নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
তো উনি যেটা বলছেন কাছড়াপাড়া থেকে যে পেশেন্টটি, তো ওনার ক্ষেত্রে এক ধরনের ফারাঙ্কেল বলে রোগ হয়। উনি যেটা বললেন ফাঙ্গাল ইনফেকশন। ফারাঙ্কেল মানে কি, আমাদের একটা আউটার ইয়ারে, যে আমাদের 3টে ইয়ার রয়েছে, ইয়ারের মানে কানের 3টে ভাগ রয়েছে, একটা আউটার ইয়ার, একটা মিডল ইয়ার, একটা ইনার ইয়ার। এই 3টে ভাগে 3 ধরনের রোগ হতে পারে। সেই রোগগুলো আমরা পরবর্তীকালে যত পেশেন্ট ফোন করতে থাকবে তত আমরা বলতে থাকবো। তো এইটা হচ্ছে ফারাঙ্কেল বলে একটা রোগ। ফারাঙ্কেল মানে কি, এটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল 2 ধরনের ইনফেকশনের ফলে এই রোগটা সৃষ্টি হয়। মানে এর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশনও রয়েছে এবং ফাঙ্গাল ইনফেকশনও রয়েছে। তো আপনাকে যে ডাক্তারবাবু বলেছেন অনলি ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, ফাঙ্গাল ইনফেকশনের ওষুধটা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের ওষুধটা দেওয়া হয়নি, সেই জন্য আপনার এই জিনিসটা কমছে না। আয়ুর্বেদের মধ্যে হার্বাল প্রসিডিওরে কিছু ইয়ার ড্রপ রয়েছে এবং তার সাথে কিছু ওষুধ রয়েছে যেটা খেলে কিন্তু মিরাকেল কাজ করে এই ধরনের রোগের ক্ষেত্রে। আপনার চুলকানিওটাও কমে যাবে, আপনার যে অস্বস্তি ভাবটা, একটা কানে সারাদিন যদি চুলকায়, শরীরে কোথাও চুলকায়, সেটা একটা অস্বস্তি ভাব লাগে প্রত্যেকটা মানুষের, এবং কানের মধ্যে আপনার যে হট করে আওয়াজ হচ্ছে বলছেন কটকট করে, সেই আওয়াজটাও কিন্তু কমে যাবে। আপনি কাছড়াপাড়া থেকে ফোন করেছিলেন, আমাদের চেম্বার রয়েছে, আমাদের হাওড়ায় চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে, আপনার যেটা, এবং কি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে। কাছড়াপাড়া থেকে মধ্যমগ্রাম আসতে আপনার সুবিধে হবে, কারণ সোদপুর নেবে, সোদপুর থেকে চলে আসবেন মধ্যমগ্রাম চেম্বারে। একটা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে একটু যে ওষুধগুলো আপনি ব্যবহার করেছিলেন বা যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশানটা আপনি ব্যবহার করেছিলেন সেগুলো নিয়ে একটু আমাদের সাথে যোগাযোগ করুন। দেখবেন আমরা যেভাবে ট্রিটমেন্টটা করব, আর কিছু রিপোর্ট আপনার ক্ষেত্রে করানোর দরকার রয়েছে, সেই রিপোর্টগুলো আমরা করিয়ে নেব। তারপরে যে ট্রিটমেন্টটা আমরা দেব, আপনি 2 থেকে 4 মাসের মধ্যে দেখবেন পুরো সুস্থ হয়ে গেছেন, কানের মধ্যে কোনো সমস্যা থাকবে না, কোনো চুলকানি ভাব থাকবে না, এবং কানে কোনো ব্যথাও হবে না, কোনো আওয়াজও হবে না। আচ্ছা স্যার, ওনার এই সমস্যাটা থেকে কি মানে আমাদের যে কানের যে পর্দা থাকে সেটার কি উপর কোনো এফেক্ট পড়তে পারে? কানের পর্দাটা আমাদের মিডল ইয়ার আর ইনার ইয়ারের একদম লাস্ট পোর্শনে রয়েছে। এই রোগের সাথে কানের পর্দার কোনো সম্পর্ক নেই। যদি মিডল ইয়ারে কোনো সমস্যা থাকে সেখান থেকে আমাদের কানের পর্দার অসুবিধা আসতে পারে। আর আরেক ধরনের সমস্যা রয়েছে, আগেকার দিনে যারা পুকুরে চান করতেন বা ডুবে চান করতেন তাদের ক্ষেত্রে CSOM বলে একটা রোগ হয়, যেটাকে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলা হয়। এটা 2 ধরনের হয়, একটা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আর একটা অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। মানে কি, যে অনেকের ক্ষেত্রে শুনবেন কি, অনেক বাচ্চা ছেলে বা বয়স্ক মানুষ বলবে কান দিয়ে পুঁজ রক্ত আসছে, তো সেটা কি দীর্ঘদিন ধরে পুকুরের জলে ডুবে চান করার, সেই পুকুরের জলটা তো পরিষ্কার হয় না, ঢুকে এই ধরনের ইনফেকশনটা তৈরি করে। তো সেই ক্ষেত্রে গিয়ে পরবর্তীকালে কিন্তু কানের পর্দার উপর একটা ইনফেকশন আসতে পারে, কিন্তু আউটার ইয়ারে যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে খুব কম চান্স ইনার ইয়ারে গিয়ে কোনো সমস্যা হওয়ার। আচ্ছা, আমাদের অলরেডি একজন বন্ধু চলে এসেছেন, কিন্তু আমি তাকে বলবো একটু ওয়েট করুন আপনি, আমি একটুখানি চেম্বারগুলো বলবো, যেগুলো খুব সামনেই চেম্বার, মানে আগামী ডেটে যেই চেম্বারগুলো রয়েছে সেগুলো একটু আপনাদেরকে আমি বলছি। 16 তারিখ, এপ্রিল মাসের 16 তারিখে রয়েছে হেরিয়াতে চেম্বার। 17 তারিখ, এপ্রিল মাসের 17 তারিখে আছে মেছেদাতে। এপ্রিল মাসের 20 তারিখে আছে বর্ধমান এবং বহরমপুর এবং শিলিগুড়িতে আছে। আর 21 তারিখে রয়েছে আগরতলা, কৃষ্ণনগর এবং কোচবিহারে। আর 22 তারিখে রয়েছে মালদা ও 23 তারিখে রয়েছে রায়গঞ্জে চেম্বার, এবং 27 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে, এবং 28 তারিখে আপনারা পাচ্ছেন জামশেদপুরে। এগুলো কিন্তু সব পরের মাসের চেম্বার। এগুলো হচ্ছে আগাম যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, এক্ষুনি কিন্তু আপনারা এখন থেকেই আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে শুরু করুন। হেল্পলাইন নাম্বার আপনাদের টিভি স্ক্রলেই যাচ্ছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা কল করে, যারা এই সমস্ত জায়গার বাসিন্দারা আছেন তারা কিন্তু ইমিডিয়েটলি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, যা অনেক দিন থেকে চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না। অবশ্যই তাদের জন্য বাকি আমি কলকাতা চেম্বারগুলো আসবো, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, তো হুগলি থেকে মানব মুখার্জি বলছিলাম। বলুন। বেশ, দিন 16 হলো পায়খানা হচ্ছে, আর আইবিএস এর মতো হয়ে গেছে, ডায়রিয়া হয়েছে, আজকে 37 বার পায়খানা হয়েছে 16 দিন ধরে। ওরে বাবা, অনেক সমস্যা। 5 বার করে পাতলা জলের মতো পায়খানা হচ্ছে। আমি বালতি খেয়েছি, কাঁচকলা খেয়েছি, ওষুধও খেয়েছি, ওষুধ খেয়ে কিছু কমছে না। অ্যান্টিবায়োটিক খেয়েছি, পাতলা পায়খানা ওষুধ, সমস্ত কিছুই খেয়েছি, খেয়ে কিছু সারছে না, হাত পা ফুলে গেছে। অবশেষে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর অন্য কোনো সমস্যা রয়েছে? না, হাত পা ফুলে যাচ্ছে আর পায়খানা জলের মতো হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। বেশ, আপনি শুনতে থাকুন, স্যার অ্যানসার দিচ্ছেন, আপনি টিভিতে শুনে নিন।
তো ওনার যে সমস্যাটা বলছেন, উনি এতবার মানে লুজ টুল করেছেন, মানে ডিসেন্টের দিকে যাচ্ছে। তো আপনাকে একটাই কথা বলবো, বেশি করে জল খাবেন, ওআরএস এর জল পারলে খাবেন, যদি প্রেশার থাকে বা সুগার থাকে, কারণ এই সময় ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হওয়ার চান্স বেশি থাকে, মানে যেটা আমরা সোডিয়াম পটাশিয়াম বলি, সোডিয়াম পটাশিয়ামটা আপ অ্যান্ড ডাউন করতে পারে। যদি সোডিয়াম কমে যায় সেখানে আপনার একটা ড্রাউজিনেস থাকবে, সেমি কনসাস ভাব থাকবে, খাওয়ার ইচ্ছে থাকবে না, নশিয়া ভমিটিং আসবে। আর যতটা সম্ভব এখন ফোটানো জল খাওয়ার চেষ্টা করুন, আর পাতলা মানে একদম ব্লান্ড ডায়েট, মানে তেল ছাড়া একদম সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। আপনি বললেন কাঁচকলা খেয়েছেন বা এই ধরনের খাবারগুলো খাচ্ছেন, নর্মাল ডায়েটের মধ্যে থাকুন। আর অবশ্যই ওষুধ খান, ওষুধ না খেলে, যে কোনো প্যাথির ওষুধ খান, ওষুধ না খেলে কিন্তু আপনাকে একটা সময় গিয়ে হসপিটালে ভর্তি হতে পারে, কারণ এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে চললে আপনার কিন্তু অনেকগুলো সমস্যা আসতে পারে। কারণ আমাদের শরীরে মানে ইন্টেস্টিনের মধ্যে অনেক কিছু আমাদের মানে অর্গান রয়েছে যেগুলো কিন্তু হ্যাম্পার্ড হতে পারে, মানে ইন্টেস্টিনের কিছু জাইম রয়েছে যেগুলো কিন্তু নষ্ট হতে পারে, লিভারের এসজিপিটি এসজিওটি রয়েছে, অ্যালকালাইন ফসফেট রয়েছে, এগুলো হ্যাম্পার হতে পারে। তো আপনি এটার উপরে খেয়াল দিন। আর যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করে নেবেন, 2-4টে ওষুধ রয়েছে সেগুলো খেলে দেখবেন এই সমস্যাটা কমে যাবে। একদমই তাই, মানে যোগাযোগটা কিন্তু ভেরি মাস্ট, কারণ যোগাযোগ না করলে কিন্তু কিছু হবে না। আপনাদেরকে আমি একটুখানি কলকাতার চেম্বারগুলো বলে দেবো, কলকাতায় আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। সবার প্রথমে আপনারা কিন্তু মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন সোম ও শুক্রবার, সোমবার এবং শুক্রবার আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার ও রবিবার, মঙ্গলবারে আপনারা হাওড়া শিবপুরে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং রোববারে শিবপুরে আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। শোভাবাজারে পাচ্ছেন আপনারা বুধবার, সেটা পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। বৃহস্পতিবারে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে পাচ্ছেন আপনারা দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। এছাড়াও আপনারা কালীঘাটের ল্যান্সটাউনে পাচ্ছেন মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা আরেকদিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবারে পাচ্ছেন, রবিবারে আপনারা ল্যান্সটাউনে পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবারে খিদিরপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে আপনারা পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ওপেনিং চেম্বারগুলো যেগুলো আছে, যারা এই সমস্ত জায়গাতে থাকেন তাদের জন্য খুব সুবিধা হবে, সেটা হচ্ছে 12ই মেতে কিন্তু ওপেনিং চেম্বার আছে, সেটা হচ্ছে আরামবাগে। আর 19 তারিখে রয়েছে শিলচরে, এবং আগামী 28 তারিখে রয়েছে হলদিয়াতে। এইগুলো সবগুলো হচ্ছে ওপেনিং চেম্বার, এবং এই চেম্বারগুলোর উপস্থিতিতে অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মা নিজেই উপস্থিত থাকবেন। একজন বন্ধুও কিন্তু আমাদের চলে এসেছে এই মুহূর্তে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা আছে, কয়েকদিন ধরে দেখছি কোনো হজম হতে চাচ্ছে না, আর খাওয়া দাওয়ার পর না ওয়াক আসছে, বমি হয়ে যাচ্ছে খাবারটা, বিশেষ দুপুরে এটা হচ্ছে। আচ্ছা, এখন বয়স কত একটু বলুন? 33, তাই তো? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া সময় মতো করেন? না, একটু বেলা হয়ে যায়। আচ্ছা, পেচ্ছাপ হলুদ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হলুদ হচ্ছে। জল কতটা খাচ্ছেন সারাদিনে? মোটামুটি 1.5-2 লিটার হবে। আচ্ছা, এমনি শারীরিক দুর্বলতা বেড়েছে? শরীরটা ঝিমঝিম লাগছে, একটু মাথাটা একটু ক্লান্তি ভাব মনে হচ্ছে, মানে শুয়ে থাকলে শুয়েই থাকি। একটা এলএফটি রিপোর্ট করান, লিভার ফাংশন টেস্ট লিখে নিন, এলএফটি, ঠিক আছে? আপনার বিলিরুবিন লেভেলটা বেড়েছে, কি বললাম বুঝলেন? একটা এলএফটি রিপোর্ট করান, বিলিরুবিন লেভেলটা বেড়েছে, ঠিক আছে? এর ট্রিটমেন্ট রয়েছে, যেটাকে জন্ডিস বলা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, জন্ডিস হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আপনার যা কথা শুনছি, চোখ হলুদ তো বুঝতে পারবেন না আপনি দেখে, কিন্তু পেচ্ছাপ হলুদ হওয়া, এই শারীরিক দুর্বলতা, আর এইটা গরমের সময় একটু বেশি হয়। এখন আপনাকে বলবো একটু ছায়ায় কাজ করবেন, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই সমস্ত পেশেন্টদের আমরা এই গ্রীষ্মকালে দেখি জন্ডিস রোগের প্রবণতাটা একটু বেড়ে যায়। আর জন্ডিসকে কিন্তু রোগ বলা হয় না, সেটা কেন বলা হয় না সেটা আমি বলছি। জন্ডিস হচ্ছে সাইন আর সিমটমসের মধ্যে পড়ে, এটা কোনো রোগ নয়। তো জন্ডিস হলে কিন্তু আমাদের বিলিরুবিনটা বাড়ে, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, এসজিপিটিটা বাড়ে, এসজিওটি বাড়ে, অ্যালকালাইন ফসফেট বাড়ে, জিজিটি বাড়ে।
তো আপনাকে আমি বলবো একটা প্লেন এলএফটি রিপোর্ট করান। এলএফটি রিপোর্ট করিয়ে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দুটো নোট করে ফার্স্ট হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে রিপোর্টটা করার পরে ওনাকে পাঠান। পাঠিয়ে ট্রিটমেন্টটা কী হবে সেটা আমরা তারপরে বলবো। কিন্তু এই কয়েকদিনের জন্য আপনি কালকেই কিন্তু রিপোর্টটা তাড়াতাড়ি করান। এই যে এখন থেকে আমি আপনাকে বলছি কোনো তেল ঝাল মশলা এখন থেকে খাবেন না, একদম পাতলা ঝোল ভাত খাবেন, পাতলা খাবার খাবেন, কারণ এখন হজম করতে পারবেন না। এটা ধীরে ধীরে বিলিরুবিনটা কিন্তু বাড়তে থাকবে। তার সাথে আর একটা জিনিস মনে রাখবেন, আখের রসটা খাবেন। এখন রেগুলার সকালবেলা উঠে আখের রস খাবেন, জলটা বেশি পরিমাণে খাবেন, আর চেষ্টা করবেন বাইরের রোদ্দুরে এখন কাজটা কম করার, ছাতা ব্যবহার করবেন যদি, কারণ কর্মসূত্রে সব কিছু আমাদের করতে হয়। কিন্তু এই রোগটা রোদ্দুরে যদি আপনি বেশি কাজ করেন এটা মাথা ঘুরে পড়েও যেতে পারেন, এতটা পর্যন্ত দুর্বলতা হয়। এটা আস্তে আস্তে দেখবেন মাসেল ক্র্যাম্প হচ্ছে, হাত পায়ে টান ধরছে, শরীর মানে জল তেষ্টা পাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, এই ধরনের প্রবণতা আসবে। আপনি যেটা বলছেন এখন শুধু দুপুরবেলা খেলে বমি হয়, সেটা কিন্তু তখন দুপুরবেলা থাকবে না, সেটা সব সময় চলে আসবে। একটা গা গুলোনো ভাব, মানে খিদে পাবে না, পেটটা সবসময় মনে থাকবে ফেঁপে রয়েছে, এই ধরনের সমস্যাটা হবে। পায়খানাটা পরিষ্কার হবে না, পেচ্ছাপটা হলুদ হবে, জ্বালা ভাব থাকবে সবসময়, যেমন একটা ঝিমঝিম ভাব। তো একটা ইমিডিয়েট এলএফটি রিপোর্ট করে হেল্পলাইন নাম্বারে কালকে যোগাযোগ করুন। এলএফটি রিপোর্টটা কালকে সকালে করলে এটা মানে খালি পেটে করতে হয়। এখনই কাউকে ফোন করে, অনেকেই এখন ব্লাড নিয়ে যায় বাড়ি থেকে, একটা রিপোর্ট করিয়ে নিন, কারণ আজকে 24 ঘন্টা 12 ঘন্টা ফাস্টিং থাকার পরে সকালবেলা এলএফটি রিপোর্টটা হয়। তো আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যান, একদম পাতলা খাবার খাবেন, কোনো তেল ঝাল মশলা বেশি খাবেন না, খেয়ে ঘুমিয়ে যাবেন। কালকে সকালে রিপোর্টটা করে বিকালবেলা রিপোর্টটা পেয়ে গেলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে রিপোর্টটা পাঠিয়ে দেবেন। তারপরে ওনারা বলে দেবে কীভাবে কী ট্রিটমেন্ট করতে হবে, কোন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। একদমই তাই। আর আমরা কিন্তু এই মুহূর্তে একটুখানি জেনে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এত পেশেন্ট কেন আসছেন। সবার সব ঠিকানা যখন বন্ধ হয়ে যায় তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের দরজা কেন খটখটায়, কেন কারণগুলো তাদের মুখ থেকে কিন্তু আমরা ডিটেলসে শুনে নেব। আপনার নাম? জ্যোৎস্না দে। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানা বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছে, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম।
আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে গেলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি দেখাবো খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে, তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকে কিন্তু আলোচনা করছি আমরা অবশ্যই সুগারের অসুবিধা নিয়ে, সুগারের সমস্যাগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। আপনারও যদি এই ধরনের সমস্যা থাকে বা অন্যান্য সমস্যা থাকে, অবশ্যই কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসবেন। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা অবশ্যই কথা বলতে চাইছেন, আপনার সমস্যাটাকে নিয়ে ডাক্তারবাবুর সাথে শেয়ার করতে চাইছেন এবং তার থেকে সলিউশন পেতে চাইছেন, তাহলে দেখুন টিভি স্ক্রলে দেখুন, ওখানে দুটো হেল্পলাইন, একটু ভুল হয়ে গেল, ওখানে দুটো আপনার ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু কল করে অবশ্যই আপনারা লাইভ প্রোগ্রামে কথা বলে নিতে পারেন সরাসরি ডাক্তারবাবুর সাথে। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের CMA ডক্টর S ঘোষাল। নমস্কার। আমরা যেখানে আলোচনাটা শুরু করেছিলাম, আলোচনাটা তো বেশি এগোয়নি, আমি যেখানে সুগার রোগটা বললাম, কারণ সুগার রোগটা আরও ভয়ঙ্কর কেন আমি সেই দিকে যাচ্ছি, কারণ সুগার রোগটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। সাইলেন্ট কিলার বলার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, কারণ এই সুগার রোগটাই আমাদের অনেক অর্গানকে কিন্তু ধীরে ধীরে শেষ করে দেয়। আজকে আমি একটা খিদিরপুরে আসার সময় পেশেন্ট দেখলাম, আপনি ফোনটা নিন, আমি বলছি। অবশ্যই। নমস্কার, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে বলুন? আমার হাজবেন্ডের 83 ইয়ার্স ওল্ড, কোলনে ক্যান্সার হয়েছে, খুবই একদম মানে খুবই কম আর কি, মানে যেটা সিটি স্ক্যানও ধরা পড়েনি, কোলোনোস্কোপি করে ধরা পড়েছে, তো সেটা কি এখানে সারানো সম্ভব? হ্যাঁ, ট্রিটমেন্ট তো রয়েছে, কিন্তু এখন কি অবস্থায় আছে সেগুলো তো রিপোর্ট না দেখে তো আমি বলতে পারবো না। এজ কত বললেন ওনার এখন? 56? 53? আচ্ছা, 83 বলছেন কি? 83? হ্যাঁ, 83। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এর ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কারণ এছাড়া এখন আর আপনার কাছে অন্য ট্রিটমেন্টের রাস্তা নেই। কি বললাম বুঝলেন?
কারণ এখন তো কেমো রেডিয়েশনও দেওয়া যাবে না বা কোনো অপারেশন করাও যাবে না, ওনার যা বয়স হয়েছে। এটা ট্রিটমেন্ট রয়েছে। এমনি ওনার কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে? না, ওই মাঝে মাঝে লুজ মোশন হচ্ছে, আবার মাঝে মাঝে কনস্টিপেশন হচ্ছে। এটা মনে হয় কোলন ক্যান্সারের জন্যই হচ্ছে বোধহয়। একদম একদম ঠিকই বলেছেন। তো আপনি কোথা থেকে বলছেন বললেন মা? ব্যারাকপুর থেকে। অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে। আপনি একটু টিভি স্ক্রিনের ধারে থাকুন, আমি বলে দিচ্ছি, কয়েকটা কথা মন দিয়ে শুনুন আগে, ঠিক আছে? টিভির সামনে থাকুন। এই ধরনের যে কোলন ক্যান্সার হয়, আর এখন যে এজটা, আমাদের যে ক্যান্সার রোগ, এটাকে আয়ুর্বেদে বলা হয় কর্কট রোগ। কর্কট রোগ মানে কি, কাঁকড়ার যেমন 10টা আছে, শির আছে, মানে 10 দিক দিয়ে আঁকড়ে ধরতে পারে, সেরকম ক্যান্সার রোগ হচ্ছে কিন্তু 10 দিক ধরে আমাদের 10 দিকের অর্গানকে খারাপ করে দিতে পারে, আমাদের শরীরকে একদম মানে নষ্ট করে দিতে পারে। কারণ এই ক্যান্সার রোগটা কিন্তু আমাদের 3টে মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়ায়। একটা রক্তের মাধ্যমে ছড়ায়, একটা বডি ক্যাভিটির মাধ্যমে ছড়ায়, আর একটা টাচের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে ছড়ায়। স্পর্শ মানে কি, ইন্টারনাল অর্গানের স্পর্শ, যেটাকে আমরা ইংরাজি ভাষায় বা মডার্ন টার্মে বলি মেটাস্টেসিস। মেটাস্টেসিস হতে গেলে কিন্তু এই 3টের মাধ্যমেই হয়, মানে একটা জায়গা থেকে একটা জায়গায়। অনেকেই জানেন কি, আমার হয়তো প্রথমে লাংসে ক্যান্সার ধরা পড়েছে। যারা ক্যান্সার রুগী এই পেশেন্টটা, এই প্রোগ্রামটা দেখছেন, তো লাংসে ক্যান্সার ধরা পড়েছে, তার 2 বছর বা 3 বছর পর বলা হচ্ছে লিভার মেটাস্টেসিস হয়েছে। লাংসে তো ক্যান্সার ছিল, সেখান থেকে লিভারে ছড়িয়েছে, বা সেখান থেকে বোনে ছড়িয়েছে, বা সেখান থেকে স্প্লিনে ছড়িয়েছে। এই ছড়াচ্ছে কি করে? 3টে রাস্তায় এরা ছড়ায়, যেটা বললাম, বডি ক্যাভিটি, অর্গানের মাধ্যমে এবং রক্তের মাধ্যমে। তারপরে কি হচ্ছে, ক্যান্সার রোগটা আস্তে আস্তে শরীরকে দুর্বল করে দেয়। ক্যান্সারের কিন্তু আদার কোনো ট্রিটমেন্ট কোনো প্যাথিতে নেই। ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, মডার্ন প্যাথির কথা বলছি, অপারেশন, কেমো, নইলে রেডিয়েশন। কেমো রেডিয়েশনে আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে, একটা মানুষ বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, তার স্বাভাবিক কর্মক্ষমতা চলে যায়, একদম দুর্বল, একদম মানে লিন অ্যান্ড থিন হয়ে যায়, বডি ওয়েট কমে যায়, খাওয়ার ইচ্ছে চলে যায়, এবং তার আলটিমেট কিন্তু কোনো উন্নতি হয় না। আমরা উন্নতির জন্য চিকিৎসা করব, একটা রোগের জন্য আমরা চিকিৎসা করতে গেলাম, চিকিৎসা করতে গিয়ে দেখলাম রুগীটা আরও বড় রুগীতে পরিণত হলো। তার জন্য আমরা কেন চিকিৎসা করব? কেন আমরা রাজ্যের বিভিন্ন ভালো জায়গায় ছুটবো বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসায় ছুটবো? আয়ুর্বেদে কিন্তু এর চিকিৎসা রয়েছে। আপনার হাজব্যান্ডের বয়স এখন 83, এই বয়সে আপনার অন্য কোনো প্যাথিতে আমাদের প্যাথির মতো ট্রিটমেন্ট পাবেন না। ব্যারাকপুর থেকে আমাদের মধ্যমগ্রাম চেম্বারটা আপনার ক্ষেত্রে কাছে হবে। যদি উনি আসতে পারেন, ওনাকে নিয়ে একটু কষ্ট করে প্রথম দিনটা আসবেন, আর যদি উনি না আসতে পারেন, ওনার রিপোর্টগুলো নিয়ে একটু আমাদের মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করবেন। দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 2টো নোট করে নিন। যে কোনো একটা নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন। আপনার হাজব্যান্ডের এই ধরনের সমস্যা, যেটা হচ্ছে যে লুজ মোশন, কনস্টিপেশন, এটা কোলন ক্যান্সারের একটা লক্ষণ, মানে সিমটম। কোলন মানে কি, আমাদের যে ইন্টেস্টাইনটা রয়েছে তার একদম লাস্ট পার্ট হচ্ছে কোলন। কোলনের পরে আমাদের হচ্ছে আমরা মানে পায়খানার রাস্তা চলে আসে, সিগময়েড রয়েছে। তো আপনি একটু যোগাযোগ করুন আমার সাথে, তো দেখবেন অনেকটাই ভালো থাকবে। যতদিন উনি বেঁচে থাকবেন, ওনার কোনো অন্য শারীরিক সমস্যা আসবে না, বা রোগটা একটা থেকে আরেকটা জায়গায় ছড়াবে না, বা ওনার শারীরিক কষ্ট বাড়বে না। একটু যোগাযোগ করে নিন, দেখবেন অবশ্যই উনি ভালো থাকবেন। এই মুহূর্তে দেখে নেব আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা বলুন? আমার সমস্যাটা, আমার ভীষণ ঘন ঘন পেচ্ছাপ হয়, ব্যথা করে, একটু দেরি করে বাথরুমে গেলে ব্যথা করে, কষ্ট হয়। বয়স কত এখন? আচ্ছা, আপনার বয়সটা বলুন। কত? 53? 53 বছর। আচ্ছা, কোনো ইউএসজি করিয়েছেন পেটের? না, কোনো করানো হয়নি। কারণ এই বয়সে একটা রোগ হয় প্রোস্টেটোমেগালি, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি যেটাকে বলা হয়। প্রোস্টেট গ্ল্যান্ড যেটা রয়েছে মেয়েদের ক্ষেত্রে, সেটা বড় হয়ে যায়, জানেন তো নিশ্চয়ই। সেক্ষেত্রে কিন্তু বারে বারে পেচ্ছাপটা হতে পারে, ফোঁটা ফোঁটা পেচ্ছাপ হতে পারে। সুগার আছে কি? সুগার আছে, প্রেসার আছে। সুগারটা কি খুব বেশি? না, সুগার 230, ওষুধ খেলে নরমাল থাকে। আচ্ছা, ওষুধ খান তো, না ওষুধ খান না? হ্যাঁ, ওষুধ খাই, এখন নরমালে আছে, কিন্তু না খেলে একদিন 230-31 হয়ে যায়। সুগার প্রেসারের ওষুধটা অবশ্যই কন্টিনিউ রাখবেন। আর আয়ুর্বেদের হাত ধরলে সারা জীবন কিন্তু সুগারের ওষুধও খেতে হবে না। কি বললাম বুঝতে পারলেন? আর আপনার যে সমস্যাটা এখন বলছেন, ফোঁটা ফোঁটা পেচ্ছাপ হয়,
ফোটা ফোটা নয়, একটু আজকে না খুব ঘন ঘন হয়, 1 ঘন্টা 40 মিনিট অন্তরে। হ্যাঁ, এটা সুগার রোগীদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি যে সমস্যাটা বলছেন এটা একটা ইউএসজি করলেই ধরা পড়বে। লোয়ার অ্যাবডোমেন, একটা হোল অ্যাবডোমেন ইউএসজি করাবেন, কি বললাম বুঝতে পারলেন? ইউএসজি হোল অ্যাবডোমেন করাবেন, করিয়ে আমাদের হচ্ছে আপনার সাঁতরাগাছি থেকে বলছেন তো, আমাদের বাল্টিগিরিতে চেম্বার রয়েছে। আর হ্যাঁ, আপনি একটা সময় করে, কিন্তু যখন আসবেন বুধবারের আগে একটা হোল অ্যাবডোমেন ইউএসজি করিয়ে নেবেন। কি বললাম বুঝতে পারলেন? শুধু একটা ইউএসজি করিয়ে নেবেন আর কারেন্ট, ফাস্টিং সুগার আর পিপিটা করাবেন। কি বললাম বুঝতে পারলেন? এই দুটো রিপোর্ট করিয়ে আমাদের সাথে বাল্টিগিরি চেম্বারে যে কোনো একটা ভালো সময় দেখে এসে আপনার সময় মতো যোগাযোগ করুন। আমার যেটা মনে হচ্ছে এটা প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হওয়ার জন্য হচ্ছে, এর ট্রিটমেন্ট রয়েছে। আর সাইড বাই যদি সুগারের ট্রিটমেন্ট করতে চান তারও ট্রিটমেন্ট রয়েছে, সেটাও আমরা করব। আপনি শুধু এই দুটো রিপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা হোল অ্যাবডোমেন ইউএসজি লিখে নিন, হোল অ্যাবডোমেন ইউএসজি, আর একটা হচ্ছে ফাস্টিং সুগার আর পিপি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বেশ সঙ্গে থাকুন। আমরা আলোচনায় ফিরে আসব, কিন্তু তার আগে একটুখানি চেম্বারগুলো আপনাদেরকে বলি। আপনারা কিন্তু কলকাতার চেম্বারগুলো সবার আগে আপনারা একটু নোট করবেন। আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং মঙ্গলবার শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার না, এটা রোববার পাচ্ছেন শিবপুরে দুপুর 11টা থেকে বেলা 11টা থেকে দুপুর 1টা অবধি। আর হাওড়া বাল্টিকুড়ি দাসনগরে পাচ্ছেন, বাল্টিকুড়ি দাসনগরে আপনারা পাচ্ছেন হাওড়ায় বুধবার দিন এটা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন আপনারা বুধবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি। যিনি আছেন একটুখানি ওয়েট করবেন, আমি একটু চেম্বারগুলো বলছি। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে পেয়ে যাচ্ছেন আপনারা বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা পাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আপনারা রবিবার দিন পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি, এবং শনিবারে আপনারা পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, সেটা কিন্তু দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এইগুলো গেল কলকাতার চেম্বার, এবং যারা কলকাতার আশেপাশে থাকেন তারাও কিন্তু এই চেম্বারগুলোতে অবশ্যই আসতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু ভেরি ভেরি মাস্ট, সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বারটা আপনারা একটু নোট করে নিন। হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 9830235527, আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, যে কোনো একটাতে কল করে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেটাতে এসে যোগাযোগ করবেন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার জানাচ্ছি। আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে বলছিলাম। বেশ, কার সমস্যা আজকে? অর্ণব দাস আমার নাম। আমি আমার দাদার সম্পর্কে জানতে চাইছিলাম। আচ্ছা, কি সমস্যা আছে দাদার? মানে আমার দাদার এখন বয়স হচ্ছে 42+, আর দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দাদার দাঁত আর মাড়িতে একটা সমস্যা রয়েছে। ঠিক আছে? কি সমস্যা? দাঁত আর মাড়িতে। দাঁতের সমস্যা বলছেন কি? দাঁতের মাড়িতে তো? হ্যাঁ বলুন। মাড়ির সমস্যা বলতে ওর মাড়ি দুটো দাঁতের মাঝখানে এমনি ফাঁকা ফাঁকা মতো জায়গায় খাওয়ার সবজি হয়ে যেত, ওই খাওয়ার পরিষ্কার করলে ভালোই ছিল, কোনো অসুবিধা নেই। তখন কয়েক বছর ধরে ওখানে একটা ব্যথার সৃষ্টি হচ্ছে, মানে ব্যথা হতো আর কি। তো এর জন্য ডেন্টাল ডাক্তারকে দেখানো হয়েছে, সবাইকে দেখানো হয়েছে। ওনারা বলেছেন দাঁতের ওই মাঝখানটা পরিষ্কার করে রাখতে হবে, আর নিয়মিত ব্রাশ করে মুখটা পরিষ্কার রাখতে হবে। কিন্তু সেই দাঁতটা ধীরে ধীরে কিন্তু দাঁতের ভিতরে বোন লস একটু হয়ে গেছিল, তাই জন্য দাঁতটা একটা মুভমেন্ট হয়ে গেছে, আর জন্য একটু মুভিং করে। ওই মধ্যে সকালে ধরুন একরকম দাঁতটা থাকলে চিবানোর পরে দাঁতের পজিশনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন ডাক্তারের সাথে যখন যোগাযোগ করতে, আর ব্যথা তো রয়েছে, হালকা ব্যথা রয়েছে, তার জন্য মাঝে মধ্যে পেন কিলার খায়, নাহলে খায় না। এখন ডাক্তারবাবু ওরা রিচুয়াল সার্জন ডেন্টিস্টকে দেখাবে, ওনারা বলছে দাঁতটা তুলে না, তুলে এলে কোনো অসুবিধা হবে না। কিন্তু দাদার খবরটা হচ্ছে যে দীর্ঘদিনের যে মানে দাঁতের ব্যথাটা বা দীর্ঘদিনের যে সমস্যা, দাঁত তুললেই কোনো সমস্যা হতে পারে, কোনো খারাপ কি হতে পারে, আপনাদের কাছে কোনো হেল্প পেতে পারি, দাঁতটা যেটা মুভমেন্ট হচ্ছে ওটাকে ফিক্সড করে দেওয়া যেতে পারে, আর এই বুঝতে মাধ্যমে আমার জন্য একটা ফোন করছিলাম। বুঝতে পেরেছি, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলেছি কি করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওনার দাদার ক্ষেত্রে যেটা হয়েছে, দাঁতের যে সমস্যাটা অনেকের ক্ষেত্রেই এটা রয়েছে। অনেকে টোবাকো চিউইং করেন, যাদের ক্ষেত্রে দাঁত ফাঁকা হয়ে যায়,
বা অনেকের জন্মগত দাঁতগুলো ফাঁকা ফাঁকা থাকে, খাবার ঢুকে থাকে খোঁচায়, তাহলে তারপরে আরও ফাঁকা হয়ে যায়, খাবার জমতে জমতে সেখানে ইনফেকশান হতে পারে, এবং আস্তে আস্তে যত খোঁচাতে থাকবে তত দাঁতের মাড়িটা নরম হতে থাকবে, মানে ঢিলা হতে থাকবে, যার ফলে দাঁতটা আস্তে আস্তে নড়তে শুরু করে। আপনি যে ডেন্টিস্টকে দেখিয়েছেন উনাকে ভালো করে দেখান আর ওখানে গিয়ে দাঁতটা তুলে নিন। দাঁতটা তোলা ছাড়া আপনার কোনো মানে রাস্তা নেই। কোনো ট্রিটমেন্ট করে আপনার দাঁতকে কিন্তু পার্মানেন্ট বসানো যাবে না। পৃথিবীর যে যাই বলুক, যে প্যাথিই বলুক, এটা সম্ভব নয় একদমই। আপনি যে কোনো ভালো ডেন্টিস্টকে দেখান, কিছু এক্সরে আছে দাঁতের এক্সরে, সেই দাঁতের এক্সরেগুলো করতে হয়, কারণ দাঁতের রুটের মধ্যে নার্ভ রয়েছে অনেক ধরনের। যদি মানে মোটামুটি ডাক্তারবাবুর কাছে করান, মানে অনেক পাড়ার কোয়াক ডাক্তার রয়েছে, অনেক ডাক্তার রয়েছে, তাদের কাছে করান, সেক্ষেত্রে আপনার ভুল হয়ে যাবে। ভালো পাস করা ডাক্তারের কাছে, সার্জনের কাছে, ডেন্টাল সার্জনের কাছে যান, যারা কিন্তু পুরো জিনিসটা এক্সরে করে দেখে নিয়ে দাঁতটা তুললে ভালো হয় কি রাখলে ভালো হয় সেটা আপনাকে বলে দেবেন। কিন্তু দাঁতটা তোলা ছাড়া আপনার কোনো রাস্তা নেই। দাঁতটা রাখার জন্যে এটা কিন্তু আমি আরসিটি করতে বলতে পারতাম, রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটা রয়েছে, কিন্তু আরসিটি কখন করা হয়? যখন আমাদের দাঁতের মাঝখানে কোনো ফুটো হয়ে যায় বা দাঁতটা কখনো ভেঙে যায়, তখন আরসিটি করতে বলা হয় সেই দাঁতটাকে রাখার জন্যে। কিন্তু আপনার তো দাঁতটাই ঢিলা হয়ে গেছে, ওটা কিন্তু আরসিটি করা যাবে না। তবু একটা ভালো ডেন্টাল সার্জন দেখিয়ে যে পরামর্শ দিচ্ছে ওটাই নিন, এছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নেই। একদমই তাই, ঠিকই বলেছেন ডাক্তারবাবু। আপনাকে এত সুন্দরভাবে কিন্তু উনি গাইড করে দিলেন। অবশ্যই কিন্তু আপনি এটাই করুন, না হলে কিন্তু অন্যরকম কোনো সমস্যা দেখা দিতে পারে, সেটা কিন্তু একদমই শরীরের জন্য উপযুক্ত নয়। এখনই আমরা আলোচনাতে ফিরবো। আমরা যে ডায়াবেটিক নিয়ে কথা বলছিলাম, আচ্ছা স্যার এটা বলুন যে ডায়াবেটিক পেশেন্টদের কি মানে আর কি কি অর্গানের সমস্যা হতে পারে এটা থেকে? হ্যালো, আচ্ছা আগে একটু কথা বলে নেব। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন কি সমস্যা আছে? কয়েকদিন ধরে আমার মায়ের আছে মানে পেটে কিছু প্রবলেম দেখা দিচ্ছে, মানে খাচ্ছে খাওয়ার পরেই পেটে লাগা শুরু হয়ে যাচ্ছে। মায়ের বয়স কত? 52 বছর। আচ্ছা, পেটে জ্বালা ভাব বা পেটে ব্যথা কিছু রয়েছে? পেটে ব্যথা হচ্ছে। জ্বালা ভাব হচ্ছে কিনা জানি না, বলছে খালি পেটে লাগছে। ঠিকঠাক সময় মা খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়ার সময় তো মানে ঠিকঠাক করে না আর কি। এটা যতদূর সম্ভব এন্টারাল গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। কি বললেন বুঝলেন? মানে পেটে ঘা। আচ্ছা ঠিক আছে, এটা কি করতে হবে? এর ট্রিটমেন্ট রয়েছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো আমাদের আয়ুর্বেদে এটাকে বলা হয় পরিণামশূল বা অন্নদ্রব্যশূল। মানে দু ধরনের আমাদের আলসার হতে পারে। আমরা যেটা মডার্ন সাইন্সে বলি গ্যাস্ট্রিক আলসার, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, এই ধরনের যেগুলো বলি, তো সেখানে আমাদের আয়ুর্বেদ বলে পরিণামশূল বা অন্নদ্রব্যশূল। পরিণামশূল মানে কি? যখন খালি পেটে বেশিক্ষণ আমরা থাকি, মানে অনেকে কর্মসূত্রে খাওয়া দাওয়া ঠিকঠাক করেন না, যেটা দুপুরে খাওয়ার কথা সেটা বিকেলে হয়ে যাচ্ছে, টিফিন যেটা 10টায় করার কথা সেটা 12টায় হয়ে যাচ্ছে। পেট খালি থেকে 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 আমাদের কি হয়, আমাদের স্টমাকের মধ্যে যেটা খাদ্যথলি রয়েছে গ্যাস্ট্রিক জুস সিক্রিয়েট হয়। সেই জুসটা কি খাবারটাকে মানে পাচন করার জন্য সৃষ্টি হয়। সেটা যখন খাবার পায় না, স্টমাকের যে দেওয়ালটা রয়েছে ওটাই ওরা খেয়ে যায়, তখনই ওটা খেতে 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 ঘাটা সৃষ্টি হয়। তো এটাকে বলা হয় আয়ুর্বেদ মতে পরিণামশূল, যেটাকে গ্যাস্ট্রাইটিস বলা হচ্ছে, না খেয়ে খেয়ে হয়। আর একটা রয়েছে অন্নদ্রব্যশূল। পরিণামশূলে কিন্তু খাওয়া দাওয়ার পরে পেটের ব্যথা কমে যাবে, পেটের জ্বালা যন্ত্রণা কমে যাবে। আর অন্নদ্রব্যশূলটা মানে কি? এইটা কিন্তু খালি পেটে পেটের ব্যথাটা থাকবে না বা পেটের জ্বালাটা থাকবে না। যখনই আপনি খাবারটা খাবেন তখনই কিন্তু আপনার পেটে ব্যথা বা পেটে জ্বালা ভাবটা চালু হবে। এটাকে আয়ুর্বেদ মতে অন্নদ্রব্যশূল বলে। ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রাইটিস যেগুলো আমরা এখন মডার্ন সায়েন্সে বলছি, আজ থেকে 5000 বছর আগে কিন্তু একই কথা আয়ুর্বেদের মধ্যে লেখা রয়েছে, যেটা পরিণামশূল এবং অন্নদ্রব্যশূল রূপে আমরা এখন জানছি। তো আপনাকে একটা প্লেন কথা বলবো, বাগনান থেকে ফোন করেছিলেন, পেটের ঘাটা বেশি দিন থাকা ভালো নয়। পেটের ঘা যদি বেশি দিন থাকে এখান থেকে ক্যান্সারের মতো রোগ হতে পারে, সেটাকে আগে থেকে ট্রিটমেন্ট করা দরকার। আর এর সাথে সাথে তেল ঝাল মশলা আপনার মাকে খেতে এখন একদম বারণ করবেন। কোনো গরম খাবার, গরম ডাল, গরম ভাত, গরম চা এগুলো একদম খেতে বারণ করবেন। কোনো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো এখন খাওয়া বারণ। আর তার সাথে একটু আমাদের সাথে মেছেদা চেম্বারে এসে যোগাযোগ করে নেবেন। মেছেদা চেম্বারটা আমাদের কিন্তু সামনের সপ্তাহতেই রয়েছে, এই সপ্তাহতেই রয়েছে। আপনি একটু দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু মাকে নিয়ে আসতে পারলে নিয়ে আসবেন। যদি আপনি আসতে পারেন আপনি আসবেন, যদি মাকে অন্য কাউকে দিয়ে পাঠাতে পারেন তাকে আসতে বলতে পারেন।
মা যদি এখন কিছু ওষুধ খায় তার প্রেসক্রিপশন রিপোর্ট আনতে বলবেন, বা এই রোগের জন্য কোনো ওষুধ কোথা থেকে কিনে খায় সেগুলো আনতে বলবেন। এর প্রপার একটা ট্রিটমেন্ট দরকার রয়েছে। আশা করি প্রপার ট্রিটমেন্টের পরে আপনার মা 4 থেকে 6 মাসের মধ্যে একদম সম্পূর্ণ সুস্থ হবে, আর ভবিষ্যতে কোনো চিন্তা বা কোনো ভয়ের কারণও থাকবে না। একদম। আমরা যে আলোচনাটাতে ছিলাম স্যার, আপনাকে আমি আগে কোয়েশ্চেনটা করলাম যে ডায়াবেটিকের কারণে আমাদের শরীরের আর কোন কোন অর্গানগুলো ড্যামেজ হতে পারে। হ্যাঁ, সেই জায়গাটাতেই ছিলাম যে ডায়াবেটিসকে কেন সাইলেন্ট কিলার বলা হয়। ডায়াবেটিস থেকে আমাদের আরও অনেক অর্গান খারাপ হতে পারে, যেমন চোখ খারাপ হতে পারে, যেখান থেকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলছি যেটাকে, যে আমাদের চোখে দেখতে অসুবিধা হবে, চোখে ঝাপসা ভাব আসবে। অপটিক নার্ভ একটা রয়েছে আমাদের, আমাদের চোখের পাওয়ারটা কম করে দেয় না, চোখের পাওয়ার ওইভাবে কম করে না। চোখে অনেক ধরনের রোগ হয়, যেমন গ্লুকোমা হয়, তো সেইগুলো হতে পারে। তো ওই চোখের এই ধরনের রোগগুলো, চোখের মধ্যে অনেক প্যাপিলারি থাকে, সেই প্যাপিলারিগুলো কমজোরি হয়ে যায়। চোখের মধ্যে অনেক ধরনের নার্ভ থাকে, সেই নার্ভগুলো কমজোরি হয়ে যায়, যার ফলে আমাদের দেখতে অসুবিধা হয়। ক্যাটারাক্ট তৈরি হতে পারে, ছানি তৈরি হতে পারে, তার জন্য আমাদের দেখতে সমস্যা হতে পারে। তো আমাদের এই ধরনের সুগার রোগ দীর্ঘদিন যদি থাকে, আমরা ওষুধ খেয়েও যদি রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি, কিন্তু তারপরেও কন্ট্রোলে থাকুক আর কন্ট্রোলে না থাকুক, তারপরেও কিন্তু এই রোগগুলো হতে পারে। তো সেই জন্য বলছি, যারা সুগার রোগে ভুগছেন তারা কিন্তু ট্রিটমেন্টটা সেইভাবে করবেন, অনলি সুগার রোগের জন্য করবেন না। আমরা আয়ুর্বেদে কি করি, আমরা সুগার রোগের জন্য অনলি ট্রিটমেন্টটা করি না, আমরা সুগার রোগের সাথে সুগার রোগ থেকে যে রোগগুলো আসতে পারে, চোখের সমস্যা, নার্ভের সমস্যা যেটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে, কিডনির সমস্যা যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে, হার্টের যে কোনো সমস্যা, সেইগুলোরও কিন্তু আমরা প্রোটেকশান দিয়ে দিই সাইড বাই সুগারের ট্রিটমেন্ট করার সাথে সাথে, যাতে আপনার সুগার থেকেও আপনি ভালো থাকেন, আপনার সুগার থেকে অন্য কোনো অর্গ্যানও না ক্ষতি হয়। আমরা লক্ষ্য করেছি যে এক ধরনের রোগ রয়েছে যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ নামেও পরিচিত। ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমাদের CKD বলা হয়, এটা কিন্তু সুগার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 60 থেকে 65% পেশেন্ট কিন্তু এখন কনভার্ট হচ্ছে সুগার থেকে টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং সুগার প্রেশার যদি দুটো একসাথে থাকে, সেক্ষেত্রে আমরা দেখছি সেটা 70 থেকে 75% হচ্ছে। অনলি CKD পেশেন্ট উইদাউট সুগার প্রেশার, মানে যাদের সুগার আর প্রেশার নেই, শুধু কিডনি রোগে ভুগছে, এরকম পেশেন্ট কিন্তু খুব কম, 20 থেকে 25%। তার মানে কি বোঝা গেল, সুগার রোগটা যদি আমাদের শরীরে থাকে তাহলে কিন্তু কিডনির ক্ষতিটা সব থেকে বেশি হচ্ছে। তো সুগার রোগের পাশাপাশি যখন সুগার রোগের ট্রিটমেন্ট করব, তখন কিন্তু আমরা কিডনির রোগেরও ট্রিটমেন্ট করতে হবে, কিডনিটাকেও আমায় বাঁচাতে হবে। আয়ুর্বেদ কিন্তু পারে, আয়ুর্বেদ কিন্তু গোড়া থেকে রক্ষা করতে পারে। মডার্ন সায়েন্সে কি হচ্ছে, আমাদের সুগার রোগের চিকিৎসা করা হচ্ছে, ইনসুলিনটা কমে যাচ্ছে, আমরা বাইরে থেকে ওষুধ দিয়ে ইনসুলিনটাকে ব্লাডের মধ্যে ঠিক করে দিচ্ছি। আপনি ফোনটা নিন। একদম। কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি দিয়ালা থেকে বলছি, বাপি হালদার। আচ্ছা, কার সমস্যা আছে আজকে বলুন? সমস্যা আমার নিজের সমস্যা আছে। বেশ, বলুন সমস্যাটা বলুন। এই গরমে মানে ঘাম হলে চুলকালে লাল লাল দাগ দাগ হয়ে যায়। এটা কি সারা গায়ে হচ্ছে আপনার র্যাশেসটা? সারা গায়ে হয় না, ওই মাঝে মাঝে যেখানে চুলকায় দাগ হয়। এটা কি এবছর লক্ষ্য করছেন না আগেও গরমের সময় হতো? আগে গরমের সময় হতো ডাক্তার। হ্যাঁ, এটা সান অ্যালার্জি বা হিট অ্যালার্জি, এটা এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন। কি বললাম? হ্যাঁ, বয়স কত হলো এখন? 50। কাজকর্ম কি গরমেই করতে হয় বেশি? গরমেই কাজ, এটা যা বলেছেন। হ্যাঁ, তো এই সময়টা যতটা পারবেন ছাতা টুপি এগুলো ব্যবহার করবেন, আর একটু চেষ্টা করবেন বেশি গরমে না থেকে মাঝে মাঝে একটু ঠান্ডা জায়গায়, যেখানেই হোক, সেটা যদি এসি না হয় গাছের তলায় হোক বা কোনো ঘরের মধ্যে হোক, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আর দুবেলা চান করতে চেষ্টা করবেন, সকালে একবার, রাত্রে একবার, ঠিক আছে? হ্যাঁ, একবার করবেন, কারণ তাহলে বডি টেম্পারেচারটা নর্মাল থাকবে। কারণ গরমের সময় তো বডি টেম্পারেচারটা যাদের ক্ষেত্রে বেড়ে যায়, কারণ এই ধরনের পেশেন্ট আমরা কিন্তু গরমকালে বেশি পাই। কি গরমের সময় কোনো অসুবিধা হবে না। সকালবেলা বেরোনোর আগে যখন কাজে বেরোচ্ছেন একবার চান করবেন, রাত্রিবেলা বাড়ি ফিরে একবার চান করবেন। যদি ঠান্ডা লাগার ধাত না থাকে, ঠান্ডা লাগার ধাত থাকলে একবার চান করবেন। কি বললাম বুঝতে পারলেন? ঠান্ডা লাগার ধাত হালকা আছে, ঠিক আছে, সেটা আপনি শরীর বুঝে করবেন। আর এর সাথে দু একটা ওষুধ দরকার রয়েছে, আর একটা টেস্টের দরকার রয়েছে, সেটা একটু করিয়ে নেবেন টেস্টটা। আর ওষুধগুলো খেলে এটা ভবিষ্যতে আর গরমের সময় হবে না। কি বললাম বুঝতে পারলেন?
একটু সঙ্গে আপনি থাকবেন। একটু শুনতে থাকুন, আমি বলছি, কারণ এই ধরনের পেশেন্ট আমি আজকেও পেয়েছি। খিদিরপুরে আজকে আমার চেম্বার ছিল, শনিবার আমরা খিদিরপুরে চেম্বারে থাকি, এবং কি এটা স্পেশাল রিকোয়েস্টের জন্য খিদিরপুরের থেকে বহু রিকোয়েস্ট এসছে, বজবজ, মহেশতলা, গার্ডেন রিচ, বেহালার পেশেন্টরা কি ডাক্তারবাবু খিদিরপুরের চেম্বারটা চালু করুন, কারণ আমাদের আগে খিদিরপুর চেম্বার চলতো, তো মাঝখানে আমরা শনিবার রোববার করে কলকাতায় থাকতে পারছিলাম না বলে খিদিরপুর চেম্বারটা একটু বন্ধ ছিল, তার সাথে রোববারের চেম্বারটাও বন্ধ ছিল। কিন্তু এখন থেকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা বেহালার পেশেন্ট, আমাদের গার্ডেন রিচের পেশেন্ট, মহেশতলার পেশেন্ট, বজবজের পেশেন্ট, প্রত্যেকে কিন্তু আমাদের খিদিরপুর চেম্বারে প্রত্যেক শনিবার পেয়ে যাবেন। প্রত্যেক শনিবার আমাদের পেয়ে যাবেন খিদিরপুর চেম্বারে। এর পাশাপাশি রোববারও এনবিপির চেম্বার পাবেন, সকালবেলা আমাদের শিবপুরে এবং বিকালবেলা আমাদের দুপুরবেলা 2টো থেকে ল্যান্সডাউনে আমাদের চেম্বার থাকবে। তো আপনি যিনি বেহালা থেকে ফোন করেছিলেন, একটু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ গরমের সময় আমি আগেও বললাম এই ধরনের পেশেন্টের প্রবণতা বাড়ে। আজকেও আমি 3টে পেশেন্ট দেখেছি, সেম প্রবলেম, আপনার মতো প্রবলেম নিয়ে এসেছিল, কি এই সময় একটু ঘাম দিলে চুলকে যায়, লাল লাল হয়, দাগড়া দাগড়া, আবার একটু রেস্ট নিলে বা একটু ছায়ার তলায় গেলে বা একটু ঠান্ডা জায়গায় গেলে সেই জিনিসটা কমে যায়। এটা সান অ্যালার্জি বা হিট অ্যালার্জি বলে। এর জন্য স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে 2-1টা, সেটা খেলে তো আপনার পুরো জিনিসটাই ঠিক হয়ে যাবে। সাইড বাই কী হবে, ভবিষ্যতে আর এই জিনিসটা বাড়াবাড়ি হবে না। আপনি একটু সময় করে বেহালা থেকে ফোন করেছিলেন, আমাদের খিদিরপুর চেম্বারে এসে যোগাযোগ করবেন। দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, দিয়ে একটু যোগাযোগ করে নিন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। হ্যাঁ, অনেকক্ষণ থেকে কিন্তু আমাদের কোনো বন্ধু অপেক্ষা করছে, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা আছে? আমি আমার দাঁতের এইখানে স্টমাক আছে, হ্যাঁ, এটা কি কমানো যাবে? কি আছে আরেকবার পরিষ্কার করে। স্টমাক আছে, দাঁতের চোয়ালে মানে ওটি করা আছে, আমার অপারেশন করা আছে, সেটা বার করতে পারিনি, এটা কি কমানো যাবে? দাঁতে অপারেশন করেছিলেন, কি বার করতে পারেননি বলছেন? শ্বাসটা বার করতে পারিনি। শ্বাসটা বার করতে পারেন? কতদিন আগে করেছিলেন? এই তো 2 মাস আগে। তো সেই ডাক্তারের সাথে, সার্জনের সাথে যোগাযোগ করেননি? হ্যাঁ, ডাক্তার বলেছে 3 মাস বাদে যেতে বলেছে। তো এইটা কোনো ওষুধের মাধ্যমে বের করা সম্ভব নয়, ঠিক আছে? যিনি ডাক্তারবাবু করেছেন সার্জারিটা, তাকে গিয়ে বলবেন, উনিই পারবেন, বা অন্য কোনো ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। কি বললাম বুঝতে পারলেন? হ্যাঁ। তো ওই ধরনের ডেন্টাল সার্জনদের সাথে যোগাযোগ করুন, ওনারাই পারবেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি আগামী যে ডেটে চেম্বারগুলো আছে সেগুলো একটুখানি আপনাদেরকে বলে দেবো, আপনারা একটু নোট করবেন। 16 তারিখে, মানে আগামী 16 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়াতে, 17 তারিখ পেয়ে যাচ্ছেন মেছেদাতে, বর্ধমান, বহরমপুর এবং শিলিগুড়িতে পাচ্ছেন আপনারা 20 তারিখে, 21 তারিখে পেয়ে যাচ্ছেন আপনারা আগরতলা এবং কৃষ্ণনগর ও কোচবিহারে, 22 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন মালদা এবং 23 তারিখে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে, 27 তারিখে পাচ্ছেন অবশ্যই খড়গপুরে, জামশেদপুরে পাচ্ছেন আপনারা 28 তারিখে। এইগুলো গেল চেম্বারের লিস্ট। আপনারা যারা এই মুহূর্তে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা কিন্তু আপনারা ভেরি মাস্ট ওটা আপনারা নোট করে রাখবেন। হেল্পলাইন নাম্বারে ফোন করেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে চেম্বারে আসতে হবে। তার জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটা দেওয়া, কারণ হেল্পলাইন নাম্বার ছাড়া আপনার যোগাযোগ করাটা কিন্তু সম্ভব নয়। আমার ডাক্তারবাবুকে ছোট্ট করে একটাই প্রশ্ন, যে ডাক্তারবাবু বলুন যে এই ডায়াবেটিক পেশেন্ট তো আমরা একটুখানি বয়সের দিকে শুনেছি, কিন্তু এখন আমাদের সেদিনকেই একটা প্রোগ্রামে ফোন এসেছিল যে 8 বছরের বাচ্চা বা 14 বছরের বাচ্চারও ডায়াবেটিক হচ্ছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, ওটা তো বললাম আমি। আগেকার দিনে এই ধরনের ডায়াবেটিস কম পাওয়া যেত, এটাকে জেডি বলা হয়, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি পাওয়া যায়, 4 বছর বাচ্চা, 6 বছর বাচ্চা, 8 বছরের বাচ্চা। এমনকি এরকম আমরা দেখেছি 6 বছর 8 বছরের বাচ্চাকে ইনসুলিন দিতে হয় 20 ইউনিট করে দিনে 3 বার, মানে প্রায় 60 ইউনিটের কাছে ইনসুলিন দিতে হয়। তো জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাসটা আগেকার দিনে যা ছিল এখন কিন্তু তার থেকে ডবল হয়েছে। যেমন সুগার রোগটা যতটা ছিল আগেকার দিনে, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে, তার থেকে কিন্তু এখন 4 গুণ হয়েছে। সেরকম জুভেনাইল পেশেন্টও কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখছি অনেক বেড়েছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাদের যে ট্রিটমেন্টটা রয়েছে, আমি একটা কথাই বলবো, সুগার রোগের ক্ষেত্রে আমরা মডার্নে যে ট্রিটমেন্টটা করছি, অনলি কি ইনসুলিনের সাপ্লিমেন্ট দিচ্ছি, কিন্তু আমরা এটা দেখছি না কি প্যানক্রিয়াস অর্গানটাকে কি করে ঠিক করা যায়। কারণ প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে কিন্তু ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে। আমাদের যে ট্রিটমেন্টটা, আমরা কিন্তু ওই প্যানক্রিয়াসের ট্রিটমেন্টটা করছি, যাতে প্যানক্রিয়াসের ওই সেলটাকে কিন্তু আমরা রিজুভিনেট করতে পারি, আবার নতুন করে ওটা রিসোর্সিং হয়, মানে নতুন করে ইনসুলিন সিক্রিয়েট হয়, যাতে কিনা আমাদের শরীরে বাইরে
থেকে ইনসুলিন না দিতে হয়। তো সেটাকেই যখন আমরা ঠিক করব তখন অটোমেটিক্যালি আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসবে, ভালো থাকবে। একদমই। আজকে কিন্তু সময় একদমই শেষ। আগামী দিনে কিন্তু আমরা আবারও ফিরে আসব আপনাদের সেবায়। সবসময় কিন্তু আমরা তৎপর থাকব। ততক্ষণ কিন্তু আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।